হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই অর্থাৎ রিমবার্ড এই কবিতাটির বেঙ্গলি মিনিং করব, তার সাথে সাথে কবি পরিচিতি এবং অ্যানালাইসিসও তোমাদেরকে করে দেব। তো মন দিয়ে শোনো, স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো। প্রথমে চলে আসি কবিতাটি শুরু করার আগে এই অর্থাৎ রিমবার্ড অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে। জিন নিকোলাস অর্থাৎ রিমবার্ড ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট ফ্রম দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ তিনি 19 শতকের একজন ফরাসি কবি ছিলেন। হি স্টপড রাইটিং অ্যাট দ্য এজ অফ 19, তিনি 19 বছর বয়সে তার কবিতা লেখা শেষ করেছিলেন। তাহলে শুরু কবে করলেন? না, তিনি শুরু করেছিলেন তার কৈশোরের পূর্বেই। তিনি যখন কিশোর বয়সে প্রবেশ করেননি তার পূর্বেই তিনি কিন্তু তার এই কবিতা লেখা শুরু করেন। এই যে লেখা আছে, হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি ইভেন বিফোর হি রিচড হিজ টিনস, অর্থাৎ তার টিনেজ বয়সে পৌঁছানোর আগেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন এবং 19 বছরের মধ্যেই তিনি কবিতা লেখা শেষ করে দিয়েছেন। 19 বছরের পর থেকে তিনি কিন্তু কবিতা লেখেননি। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড টু মিউজিক, ইভিনিং পেয়ার, অর্থাৎ তার বিশেষ উল্লেখযোগ্য লেখাগুলি হলো মিউজিক এবং ইভিনিং পেয়ার। দ্য প্রেজেন্ট পোয়েম, অরিজিনালি টাইটেল লে ডারমিওর লে ভ্যাল, ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েসিস, অর্থাৎ এই যে পাঠ্যপুস্তকের আমরা যে কবিতাটি দেখতে পাচ্ছি, টেক্সটের এই কবিতাটি, যার প্রথম সংকলন ছিল লে ডারমিওর লে ভাল নামে একটি কবিতা, এবং এটি ফরাসি ভাষায় লেখা হয়েছিল। এবং তারপর 1872 সালে কবিতাটি পোয়েসিসের অন্তর্ভুক্ত ছিল এবং সেখান থেকে আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে। তো এবারে বিষয়বস্তুয় চলে আসি যে কি লেখা আছে এই কবিতায়। দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ দ্য ইটালিয়ান সনেট দ্যাট হ্যাজ 14 লাইন্স ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেট, অর্থাৎ এই যে কবিতাটি, এই কবিতাটি ইটালীয় সনেটের মডেলে রচিত। ইটালিয়ান সনেট, দিস ইজ অ্যান ইটালিয়ান সনেট। এবং ইটালিয়ান সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী এতে আমরা দেখতে পাবো 14টি পংক্তি, যার প্রথমটি অষ্টক অর্থাৎ প্রথম 8 লাইন এবং শেষ 6 লাইনকে আমরা ষষ্ঠক হিসাবে ধরে নিই এবং সেইভাবে এটি কিন্তু বিভক্ত। এরপর তিনি লিখছেন, দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহারেন্ট ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ প্রথমেই বলে রাখি কবিতাটি হচ্ছে একটি অ্যান্টি ওয়ার কবিতা। সেই কারণে কবি এখানে যেটা তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে, যে একটা যুদ্ধ এবং তার মধ্যে যে অন্তর্নিহিত নিরর্থকতা, অর্থাৎ যুদ্ধ হয় কিন্তু তার সেটা নিরর্থক, তার কোনো অর্থ নেই, সেটাকে তিনি বিশেষভাবে এখানে বিশ্লেষণ করেছেন। এরপর আমরা দেখতে পাবো, দিস থিম ইজ এক্সপ্রেসড in the contrasting image of a bountiful nature as background and a tragic death of a young soldier in the midst of nature's splendor, অর্থাৎ এইখানে যে বিষয়বস্তু আমরা খুঁজে পাবো সেখানে দেখতে পাবো যে প্রথমে কবি তুলে ধরেছেন একটি উদার প্রকৃতির চিত্র, প্রকৃতির যে সৌন্দর্য সেই চিত্র তিনি একধারে তুলে ধরেছেন, এবং অপর দিকে আমরা দেখতে পাবো এই প্রকৃতির এই সৌন্দর্যতা, এই জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যেও কিভাবে একটি বিপরীত চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। সেটি হলো যে একটি তরুণ সৈনিক, যে খুবই যুবক, তার মর্মান্তিক মৃত্যু কিভাবে ঘটেছে, তার মৃত্যু কিভাবে ঘটলো এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য যেটা তার এখনও পর্যন্ত উপলব্ধি করা বাকি আছে, সেই উপলব্ধি করার আগেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এখানে যুদ্ধের যে ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে নিরর্থকতা, তিনি সেটা বিশ্লেষণ করেছেন। প্রথমে প্রকৃতির বিশ্লেষণ করে, প্রকৃতির সৌন্দর্য বিশ্লেষণ করে, এবং পরবর্তীকালে তারই মাঝে প্রকৃতির কোলে কিভাবে একটি সৈনিকের মৃত্যু ঘটলো সেটা আমাদের সামনে তিনি কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। তো এটা হলো কবিতার বিষয়বস্তু। এবারে আমরা চলে আসব কবিতার পাঠে, অর্থাৎ লাইন বাই লাইন অ্যানালাইসিস এবং বেঙ্গলি মিনিং আমি তোমাদেরকে করে শোনাবো। তো শোনো। এ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ঝর্ণা ধীর গতিতে প্রবাহিত হয়। অর্থাৎ এ স্মল গ্রিন ভ্যালি মিনস সবুজ উপত্যকা, যেই উপত্যকা তৃণভূমি দ্বারা আচ্ছাদিত, গাছপালা দ্বারা আচ্ছাদিত, সেখানে একটি খুব ধীর গতিতে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং
উজ্জ্বল ঘাসের ওপর দীর্ঘ রূপলি রেখা ছেড়ে যায়। এই যেখানে লেখা আছে লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লং স্ট্র্যান্ডস মানে হচ্ছে জাস্ট রেখা, একটা রেখা, সরু সুতোর মতো রেখা, এবং সেখানে অফ সিলভার মানে রূপলি রঙের, রূপলি রেখা একটা ছেড়ে যায়। এরপর ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, পাহাড়ের শীর্ষ থেকে সূর্যের রশ্মি নেমে আসে, অর্থাৎ সূর্য আকাশে ওঠে, সেখান থেকে মনে হচ্ছে যেন পাহাড়ের ওপর থেকে সূর্য রশ্মি প্রতিফলিত হচ্ছে, পড়ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা উপত্যকার খালি স্থান পূর্ণ করেছে আলোর দ্বারা। হলো মানে গর্ত, এখানে হলো মানে উপত্যকা, তারা উপত্যকার খালি স্থান ভর্তি করেছে, পূর্ণ করেছে আলোর দ্বারা। তারপরে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, একজন সৈনিক অল্প বয়স্ক মুখ খোলা অবস্থায় পড়ে রয়েছে, শায়িত রয়েছে। একজন অল্প বয়স্ক সৈনিক মুখ খোলা অবস্থায় শায়িত রয়েছে। এ পিলো, পিলো মানে বালিশ, এ পিলো মেড অফ ফার্ন, কিসের তৈরি? ফার্নের তৈরি। বিনিথ হিজ হেড, তার মাথার নিচে, অ্যাসলিপ, অর্থাৎ একটি ফার্ন গাছের তৈরি, অর্থাৎ ফার্ন গাছকে মনে করা হয়েছে তার বালিশ। বালিশ তো ফার্ন গাছ দিয়ে তৈরি হয় না, তাহলে ফার্ন গাছের তৈরি বালিশ মানে ফার্ন গাছকে মনে হয়েছে তার বালিশ, যে ফার্নগুলো তার মাথার নিচে রয়েছে, অর্থাৎ সে যখন শায়িত রয়েছে তার মাথার নিচে ফার্ন গাছ রয়েছে। সেই কারণে এখানে কবি বলেছেন এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড অ্যাসলিপ, এবং সে কী করছে? ঘুমোচ্ছে। অ্যাসলিপ মানে ঘুমোচ্ছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, প্রসারিত রয়েছে ঘন ঝোপঝাড়ের ওপর। প্রসারিত রয়েছে কোথায়? না ঘন ঝোপঝাড়ের ওপর। ওই যে ফার্ন গাছ, আরও ঝোপঝাড় সেখানে রয়েছে, সেই ঝোপঝাড়ের ওপর সে কিন্তু প্রসারিত রয়েছে, অর্থাৎ তার শরীরটা শায়িত অবস্থায় রয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার বিবর্ণ শরীর রয়েছে উষ্ণ, অর্থাৎ তার শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে এবং সেটা ওয়ার্ম, সেটা উষ্ণ গরম। গ্রিন সবুজ, সানসোকড বেড সূর্যসিক্ত বিছানার ওপর, অর্থাৎ সেখানে সূর্য কিরণ পতিত হচ্ছে, সেখানে সূর্যের হিটে সমস্ত গাছপালা ভূমিভাগ কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। সেই কারণে এই কথা বলেছেন কবি, উষ্ণ সবুজ সূর্যসিক্ত বিছানার উপর তার ফ্যাকাশে হয়ে যাওয়া শরীর শায়িত অবস্থায় রয়েছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, আর তার পাগুলো কোথায় রয়েছে? ফুলের মাঝে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো রয়েছে ফুলের মাঝে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টল উইথাউট উইল, অর্থাৎ এই যে লাইনটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। তার হাসি, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, একটা শিশুর মতো, একটা শিশুর মতো তার হাসি। জেন্টল মনোরম, অ্যান্ড উইথাউট উইল, যেখানে কোনো প্রতারণা নেই, প্রতারণাহীন, অর্থাৎ আমরা শিশুদের হাসি সবসময় নিষ্পাপ হয়, সেই হাসিতে না থাকে কোনো প্রতারণা, না থাকে লোভ, না থাকে কিছু, সেটা একদম নিষ্পাপ, সেটা একদম নিষ্পাপ। সেই রকমভাবে এই যে সৈনিক মৃত্যুর পর শায়িত অবস্থায় রয়েছে, শুয়ে রয়েছে, তার হাসি দেখে, তার মুখ দেখে কবি তুলনা করেছেন তার হাসি দেখে কিসের সঙ্গে? না একটি শিশুর হাসির সঙ্গে, কারণ সেটাও ঠিক সেম জেন্টল উইথাউট উইল, যেখানে কোনো প্রতারণা নেই। নেচার কিপ হিম ওয়ার্ম, নেচার প্রকৃতি, প্রকৃতি তাকে উষ্ণ রাখো, কবি বলছেন প্রকৃতি তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। প্রকৃতির বুকে শায়িত অবস্থায় রয়েছে, কবির তার জন্য চিন্তা হচ্ছে। তিনি বলছেন প্রকৃতি তাকে গরম রাখো, তাকে উষ্ণ অবস্থায় রাখো, তার যেন ঠান্ডা না লেগে যায়, এটা কবির চিন্তা হচ্ছে। তিনি অরিড এই ব্যাপার নিয়ে, তাই তিনি প্রকৃতিকে এটা জাস্ট অনুরোধ করছেন যে প্রকৃতি তাকে উষ্ণ রাখো, তার যাতে না ঠান্ডা লেগে যায়। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তিনি আরও অরিড, সেই কারণে তিনি বলছেন গুঞ্জনরত পোকামাকড়, যে সমস্ত পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, তারা যেন তার বিশ্রামকে বিরক্ত না করে। তিনি সেই যে সৈনিক শান্তিতে বিশ্রাম নিচ্ছেন, তাকে যেন বিরক্ত না করে। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে ঘুমোচ্ছে। সে ঘুমোচ্ছে কোথায়? সে ঘুমিয়ে আছে কোথায়? সূর্যের কিরণে, সূর্যের আলোতে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট
তার এক হাত রয়েছে বুকের ওপর, এক হাত রাখা রয়েছে তার বুকের ওপর, অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, অর্থাৎ সে বুকের একদিকে যেখানে হাত রেখেছে তার একটি সাইডে কিন্তু রয়েছে দুটি লাল গর্ত, তার শরীরে রয়েছে দুটি লাল গর্ত। এই যে এখানে গিয়ে কবিতাটি কিন্তু শেষ হয়ে গেছে। তো এই যে লাস্ট লাইন, শান্তিতে সে শুয়ে থাকার পর তার শরীরে দুটি লাল গর্ত রয়েছে, টু রেড হোলস। এই গর্তগুলি কিসের? না, এই গর্তগুলি হলো জাস্ট তার বুকে গুলি লেগেছে, সেই গুলির জন্য যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষতের সৃষ্টি জন্য এই লাল যে গর্ত, সেই গর্তের কথা বলা হয়েছে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দিস ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। এখানে কবি দারুণভাবে উপস্থাপন করেছেন। কিভাবে? একদিক থেকে প্রকৃতির সুন্দর যে অবস্থা, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা প্রকাশ করেছেন, এবং অপর দিকে তিনি প্রকাশ করেছেন কিভাবে তারই মাঝে একটি সৈনিক যে এখনো পর্যন্ত জীবনের মানে বুঝলই না, সেই সৈনিক কিভাবে মৃত্যুবরণ করেছে, এটা কিন্তু তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এইখানে সেই কবিতাটি শেষ হয়েছে লাস্ট যে লাইনটাতে, সেই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। টু রেড হোলস, কেন দুটি লাল গর্তের সৃষ্টি হলো এখানে কবি সেটা উল্লেখ করেননি, কিন্তু এর কারণ সৈনিকটি মৃত্যুবরণ করেছে ওই বুলেটের আঘাতে, যে দুটো বুলেট তার বুকে ক্ষতস্থানের সৃষ্টি করেছে। তো এটাই এই কবিতার বিষয়বস্তু, এই কবিতার লাইন বাই লাইন মিনিং। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে যদি একটু ভালো করে মন দিয়ে শোনো, এবং আমার মনে হয় একটু মন দিয়ে শুনলেই তোমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যা সমস্ত ডাউট রয়েছে। এবং যদি আরও কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই এই কবিতার নিচে কমেন্ট করে জানিও, এবং আরও কী কী বিষয়ে কবিতা, কী কী বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই রাখি, চলো টাটা, পরে আবার নতুন কোনো ভিডিওই দেখা হবে।